নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো 14ই মে, বুধবার, আর এখন বাজে বেলা 10:30 মতো। বেঙ্গালুরুর হোটেল থেকে চেক আউট করে এখন আমরা রওনা দিয়েছি মাইসুরুর উদ্দেশ্যে। ধরে নিয়েছি বেঙ্গালুরু মাইসুর হাইওয়ে, আর মাইসুরু পৌঁছতে আমাদের লাগবে ঠিক 3 ঘন্টা মতো। এখন অত বেশি একটা ট্রাফিক নেই, তবে পরে বেঙ্গালুরুর সিটির মধ্যে ছিল প্রচন্ড রকমের ট্রাফিক, জানেন। আর এখন আমরা বেরোচ্ছি গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুলের পাশ থেকে। কি অপূর্ব সুন্দর দেখুন স্কুলখানা দেখতে। আর সিটটাকে আমি বারবার এই কথা বলে একটু ভয় দেখাচ্ছি যে এরপর থেকে দুষ্টুমিটা যদি বেশি করিস না, তবে পরে তোকে এই গুরুকুলের স্কুলটাতে অ্যাডমিশন করিয়ে রেখে যাব। আর এই হলো মাইসুরুর হাইওয়ে, এতটাই দুর্দান্ত আর চারিপাশটা এত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা যে যেদিকটাতেই দু চোখ যাচ্ছে আনন্দে একেবারে মনটা ভরে উঠছে। আর এইভাবেই যদি চারিদিকটা প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া থাকে, তবে পরে 3 ঘন্টার যাত্রা অনেকটা ছোট বলে মনে হবে। ছোট বড় পাহাড়, নানান ধরনের গাছগাছালি এবং হাইওয়ের মাঝখান থেকে যে সারি করা গাছগুলি লাগানো রয়েছে, এই কৃষ্ণচূড়া বা রাধাচূড়া, তবে পরে হলুদ, কমলা, লাল, গোলাপি অনেক রঙেরই দেখতে পাচ্ছি। এত অপূর্ব দেখতে লাগছে সেটা কিন্তু আপনারা নিজে চোখে দেখেও বুঝতে পারছেন। এখন আর বেঙ্গালুরুর মতো সেই উঁচু উঁচু বড় বড় অট্টালিকাগুলি নেই। এখন শুধু দেখা যাচ্ছে সুদূর এলাকা জুড়ে খোলা মাঠ, আর কিছু কিছু জায়গায় সুদূর এলাকা জুড়ে নারকেল বাগিচা। এতক্ষণে মনে হলো যে না, দক্ষিণ ভারত ঘুরতে এসেছি। আর দূরে অনেক ছোট ছোট পাহাড় পর্বতগুলি দেখা যাচ্ছে পাথরের, সেগুলির একটা বিশেষত্ব আছে জানেন। দাঁড়ান একটু ওই পাথরের পর্বতগুলির কাছাকাছি পৌঁছই, তারপরে তার ইতিহাসের ব্যাপারে আপনাদেরকে একটু করে ছোট করে বলছি। আর এই যে সে বলেছিলাম নারকেল গাছ, যেহেতু দক্ষিণ ভারত তাই নারকেল গাছ যে থাকবে না তেমনটা কি হতে পারে বলুন। আর এই যে হলো সেই পাথরের পাহাড়গুলি, যেগুলির ব্যাপারে আপনাদেরকে একটু বলবো বলে বলেছিলাম। সেই মনে পড়ে বিখ্যাত ছবি শোলে, অমিতাভ বচ্চন আর ধর্মেন্দ্রের, সেখানে রামগড় করে যে জায়গাটা ছিল, এই যে হলো সেই জায়গাটি। অবশ্য ছবিতে তো রামগড় ছিল, আর এই জায়গাটির আসল নাম হলো রামপুর। এখানটাতেই সেই বিখ্যাত ছবি শোলের শুটিং হয়েছিল। আর এই যে সেই পাথরগুলি মনে আছে যেখানটাতে গাব্বারের আড্ডা ছিল, এই হলো সেই পাথরগুলি। আর ভেতরটাতে গেলে নাকি এর আসল সৌন্দর্যটা উপভোগ করা যায়। তবে পরে বাইরে থেকেই এত দুর্দান্ত লাগছে যে ভেতরটাতে আর কষ্ট করে দেখতে যাওয়ার কোনো দরকার নেই। আর এত নজর কাড়া দৃশ্যে ভরা এই মাইসুরু হাইওয়েটা, তাই আপনাদের সঙ্গে একটু ভাগনা করে নিয়ে আর পারলাম না। তবে পরে আর বেশি দূর বলে মনে হচ্ছে না মাইসুর, আর কিছুক্ষণের মধ্যে হয়তো পৌঁছে যাব। তবে পরে মাইসুরু পৌঁছানোর আগে এখানকার দুটো বিখ্যাত জিনিস দেখতে কিন্তু যাব। একটা হলো টিপু সুলতানের প্যালেস, তবে পরে সেখানটাতে নামবো না, গাড়িতে বসে যতটা দেখে নেওয়া যায় ততটা দেখে নেব। তারপর দেখতে যাব ভারতের সব থেকে বৃহত্তম কার মিউজিয়াম, সেটা অবশ্য শীতের ডিমান্ডেই যাওয়া আর কি। এত কার প্রিয় মানুষ, ওকে যদি ওখানটাতে না নিয়ে যাই তবে পরে বড্ড অন্যায় করা হবে ছেলেটার সঙ্গে, জানেন। আর এই যে হলো টিপু সুলতান প্যালেসে পৌঁছে গেছি আমরা। এটা হলো টিপু সুলতান প্যালেসের মুখ্য প্রবেশদ্বার। এখান থেকেই প্রবেশ করলে ভেতরে ওনার বিশাল বড় বিলাসিতাপূর্ণ প্রাসাদটা দেখা যায়। তবে পরে আমরা ভেতরটাতে ঢুকিনি। আমাদের যিনি ড্রাইভার মহাশয় ছিলেন, উনি আমাদের এই জায়গাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন। কোথায় ওনার প্রজাদের ঘর বাড়ি ছিল, কোথায় ওনার বানানো বিশাল বাগ বাগিচা। আর এখানটাতে প্রচুর পর্যটকরা এসেছে জানেন। প্রচন্ড সুন্দর জায়গা, বিশাল বড় খোলা মাঠ,
তাতে প্রচুর ঘোরাফেরা করছে, চাইলে আপনার ঘোড়সওয়ারিও করতে পারেন। আর টিপু সুলতানের কোথায় সমাধিস্থল ওটাও উনি দেখিয়েছিলেন। তারপরে এই জায়গাটার নেমে আমরা শুধু সময় নষ্ট করব না, আমরা আসলে যেখানটাতে যাব ওই যে আমাদের দেশের সবথেকে বড় কার মিউজিয়াম, পায়ানা মিউজিয়াম, সেদিকের উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। তবে পরে প্রাসাদটা কিন্তু বাইরে থেকে মনে হচ্ছিল ভেতরটাতে সত্যি খুব দুর্দান্ত হবে। আর ওই যে দূরে টায়ারের আকৃতি ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটাই হলো কার মিউজিয়াম। চলুন ভেতরটাতে যাই। শীত তো প্রচন্ড রকমের এক্সাইটেড জানেন। মাম্মাম কোথায় যাচ্ছ? মাম্মাম কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ না? এই যে সবার আগে টিকিট কাউন্টারে তেমন একটা টিকিটের ভাড়া নয়, ওই প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা করে টিকিটের ভাড়া, আর ছোটদের মানে 7 বছরের চাইতে যাদের বয়সটা কম তারা বিনা শুল্কে প্রবেশ করতে পারে। আর মাইসুরুর এই পায়ানা ভিন্টেজ কার মিউজিয়ামটি শ্রী ডি বীরেন্দ্র হেগড়ের দ্বারা সংগৃহীত একটি ধনসম্পদ, যা চমৎকার ভিন্টেজ কার যানবাহন দ্বারা সুসজ্জিত। ওই যে একেবারে শুরুতে যা ছবিটা দেখলাম, উনি হলেন শ্রী ডি বীরেন্দ্র হেগড়ে। তিনি নাকি গাড়ির ইঞ্জিনদের সূক্ষ্মতা এবং যুগ যুগ ধরে প্রযুক্তিগত উন্নয়নের প্রতি মুগ্ধ ছিলেন। গাড়ির প্রতি তার আবেগ এবং ভালোবাসা এবং ভিন্টেজ সৌন্দর্যকে ক্ষয় থেকে রক্ষা করা এবং পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করার আগ্রহটাই তাকে জাদুঘর সংগ্রহ শুরু করতে অনুপ্রেরিত করেছিল। লাক্সারি কার ও তার সম্পর্কে বিভিন্ন ছোট ছোট গল্পগুলি ওই যে স্ট্যান্ডে পেপারের মতো দেওয়া আছে, তাতে লেখা আছে জানেন। প্রায় 69টি ভিন্টেজ কারের উপরে কার আছে এখানে জানেন। আর তাছাড়াও রয়েছে লরি থেকে শুরু করে গরুর গাড়ি, সাধারণ গাড়ি, লাক্সারি কার, এই সমস্ত মিলিয়ে মিশিয়ে পায়ানার অস্বাভাবিক গল্প। আর এই মিউজিয়ামটা উদ্বোধন করা হয়েছিল 2024 সালে এপ্রিল মাসে। এই বছর খানেকের মতো হলো আর কি। ভালো হয়েছে সিটটার কথায় এই জায়গাটায় এসেছি, তাই পরে এত অপূর্ব জায়গাটার একবারটা দর্শন হয়ে গেল। নইলে পরে ও না বললে পরে এই জায়গাটাতে এমনভাবে আমাদের কিন্তু আসা হতো না, কারণ এই জায়গাটা আসার আগে এর ব্যাপারে তো আমার কিছুই জানা ছিল না। এই গাড়িখানার দিকে একবারটা দেখুন, যেমনটি দেখতে তেমনটি এর গায়ের রং, কি দুর্দান্ত দেখতে। এটার নাম ওই যে ওপরটাতে আবার লেখা আছে শেভরলেট বেলিয়ার। আর এই গাড়িটা লঞ্চ হয়েছিল 1955 সালে। প্রচন্ড কঠিন কঠিন নাম, এই নামগুলি আবার খুব অনায়াসে সিটটা উচ্চারণ করতে পারে। আবার এই যে এই গাড়িটা দেখুন, এটি লঞ্চ হয়েছিল 1929 সালে। আর ওই যে সিটটার পেছনে রয়েছে অসংখ্য বাইকের কালেকশন, যার মধ্যে একটা দুটো বাইকের নাম শুনেছি, যেমন রয়্যাল এনফিল্ড, ট্রায়াম্ফ। তাছাড়া বাকিগুলোর নাম বাপের জন্মেও শুনিনি। আর এই যে এই গাড়িখানা একবারটা দেখুন, এটা তো না দেখালেই নয়। এটি হলো 1965 সালের শেভরলেট ইম্পালা, যা একটি আমেরিকান ক্লাসিকের জনপ্রিয় সিনেমার গাড়ি। আর এই আর একজন লাল টুকটুকে রানী। আর এটি লঞ্চ হয়েছিল 1937 সালে। এবার উপরের দিকটা আমাদের ঘোরা একেবারে শেষ, এখন আমরা যাচ্ছি নিচের তলার দিকে। ওখানটাতেও অসংখ্য গাড়ির সম্ভার আছে, চলুন আপনাদেরকে দেখাই। আর ওখানটাতে রয়েছে একটা আর্ট মিউজিয়ামও, ওটাও অবশ্য আপনাদেরকে দেখাবো। আর এই যে নিচে চলে এসেই শুরুতে রয়েছে প্রচুর মার্সিডিজের কালেকশন, যেমন এই কালো মার্সিডিজটার নাম হচ্ছে মার্সিডিজ এস ক্লাস, তারপরে রয়েছে BMW E30, তারপরে রয়েছে জ্যাগুয়ার। এই সমস্ত গাড়িগুলির নাম আমি একেবারেই জানি না, সমস্তটাই সিদ্ধের কাছ থেকে জিজ্ঞেস করে তারপরে আপনাদেরকে জানানো। আর এই গাড়িখানার নাম হলো মরিস উডি। এই গাড়িটার নাম অবশ্য আমার খুব ভালোভাবে মনে আছে, কারণ এই গাড়িখানাই আমার সব থেকে বেশি আলাদা আর সব থেকে আকর্ষণীয় লাগে। কারণ জানেন, ওই যে দেখে বুঝতেই পাচ্ছেন ওই গাড়িটা তৈরি হয়েছে বিশেষত কাঠ দিয়ে। অবশ্য ইঞ্জিন আর ইঞ্জিনের উপরেরটা তো মেটালের তৈরি হবে, সেটাই অবশ্য স্বাভাবিক। আর এই গাড়িখানার সামনে এতক্ষণ ছিল প্রচন্ড রকমের ভিড়, শুধু এই গাড়িটার সঙ্গে ছবি তোলার জন্য। আর ওই যে একটু ভিড় খালি হতে না হতেই
আমরা দখল করে নিয়েছি এই জায়গাটা। এখন নিজেরা মন ভরে এখানে বসে ছবি তুলবো। আর এখানটাতে রয়েছে বিভিন্ন ধরনের লরির কালেকশন। একবারটা আপনাদেরকে এই লরির কালেকশনটা আর এই নিচের তলাটা গোটা একটা আপনাদেরকে ভিউ দেখিয়ে দিই। তারপর এখান থেকে আমরা সোজা চলে যাব মঞ্জুষা জাদুঘরে। এটা অবশ্য এরই সঙ্গে একখানা লাগোয়া একটা মিউজিয়াম। আর এখানে রয়েছে আমাদের পৌরাণিক ঘরোয়া আসবাবপত্রগুলি, বিশেষ করে এখানকার কর্ণাটকার লোকেরা যে সমস্ত জিনিসগুলি ব্যবহার করতেন বহু বছর আগে নিজেদের বাড়িতে, সেগুলিই রয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই থাক। দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।